ক্লাস 10-এর বেঙ্গলি সিন্ধু তীরে লিখেছেন সৈয়দ আলাওল। সিন্ধু তীরে লিখেছেন সৈয়দ আলাওল। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সপ্তদশ শতকে আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওল সিন্ধু তীরে কাব্যাংশটি রচনা করেন। সৈয়দ আলাওল আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন। সিন্ধু তীরে কাব্যাংশটি কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থের পদ্মা সমুদ্রখণ্ড থেকে গৃহীত। আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থটি হিন্দি কবি মালিক মুহম্মদ জাওয়িসি রচিত পদুমাবত কাব্যের অনুসরণে রচিত। তাহলে সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? সিন্ধু তীরে কাব্যাংশটি কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পাঠ্য হিসাবে নির্বাচিত সিন্ধু তীরে কাব্যাংশটি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র নামক 35তম খণ্ড থেকে নেওয়া হয়েছে। সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র খণ্ড থেকে গৃহীত সিন্ধু তীরে কাব্যাংশটি ত্রিপদী ছন্দে রচিত। সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতায় দিব্যপুরী বলতে কি বোঝানো হয়েছে? দিব্যপুরী বলতে কি বোঝানো হয়েছে? এক অতি মনোহর নগরীকতা বলা হয়েছে। সেখানে কোনো দুঃখ কষ্ট নেই, সেখানে কোনো দুঃখ কষ্ট নেই, সেখানে সর্বদা সুখ বিরাজ করে। সর্বদা সত্য ধর্ম সৎ ও আচরণ সেখানে পালিত হয়। সমুদ্রের কন্যা বলতে এখানে পদ্মা নামের গুণবতী কন্যাকেই বোঝানো হয়েছে। আলাওলের সিন্ধু তীরে কবিতায় সমুদ্রের নিকটস্থ নগরটিকে দিব্যস্থান বলা হয়েছে। তাহলে কাকে দিব্যস্থান বলা হয়েছে? কোন স্থানকে? সমুদ্রের নিকটবর্তী যে নগরটি আছে তাকে দিব্যস্থান বলা হয়েছে। নগরটির সৌন্দর্য, মানুষের দুঃখ কষ্টহীনতা, সত্য ধর্ম ও সৎ আচরণ পালনের জন্য এই নগরটি স্বর্গের উদ্যানের সঙ্গে তুলনা করা হয়েছে। সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্রের তীরে অবস্থিত সৌন্দর্যময় যে মনোরম যে নগরটি সুউচ্চ, সে নগরটি সুউচ্চ পর্বত অবস্থিত সমুদ্রকোনা পদ্মার পাশে উদ্যান রচনা করেছেন। সেই নগরের পাশে উদ্যান রচনা করেছে। তথা কন্যা থাকে সর্বক্ষণ। তথা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? সিন্ধু তীরে কাব্যাংশ থেকে গৃহীত আলোচ্য অংশে তথা বলতে সমুদ্রকন্যা পদ্মা নিজের হাতে রচিত উদ্যানের মধ্যে অবস্থিত রত্নখচিত উচ্চ টঙ্গী অর্থাৎ রাজপ্রাসাদের কথা বলা হয়েছে। প্রত্যুষকালে পদ্মা কি করতেন? প্রীতিগৃহে হেসে খেলে সুখে রাত্রি যাপন করতেন এবং প্রত্যুষে খুব সকালে সখীদের নিয়ে সে নিজের বাগানে ভ্রমণ করতেন। তুহিত গমনে এসে পদ্মা কি দেখতে পেলেন? পদ্মারা সখী সহ বাগানে বেড়ানোর সময় পদ্মা সমুদ্র তীরে একটি ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে পৌঁছে ভেলায় অচৈতন্য পঞ্চকন্যাকে দেখতে পেলেন। মধ্যে যে কন্যাখানি কোন কন্যার কথা বলা হয়েছে? সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা উদ্যান ভ্রমণে এসে সংখ্যাহীন পঞ্চকন্যার মধ্যে স্বর্গের অপ্সরার মতো সুন্দর সিংহ রাজকন্যা পদ্মাবতীকে আবিষ্কার করলেন। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে বালা কি অনুমান করেছিলেন? সংজ্ঞাহীন অপরূপা কন্যাটিকে দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেছিলেন যে হয়তো বা দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছেন, কিংবা সামুদ্রিক ঝড়ের প্রকোপে অবস্থা। পদ্মার কি অনুমান করেছিলেন? সমুদ্রকন্যা পদ্মা ভেবেছিলেন যে হয়তো প্রবল ঝড়ের প্রকোপে সমুদ্রের বুকে নৌকাডুবি হয়ে পঞ্চকন্যা সমুদ্রের তীরে আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। সখী সবে আজ্ঞা দিল। সখীদের পদ্মা কি আজ্ঞা দিয়েছিলেন? পদ্মা সখীদের সেই পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে আনার আদেশ দেন। পদ্মা ও তার সখীরা পঞ্চকন্যার কি চিকিৎসা করেছিলেন? পঞ্চকন্যাকে মাথায় ও গায়ে গরম সেক দেন। পদ্মা তার অর্জিত বিদ্যা বলে তন্ত্রমন্ত্র মহৌষধি দিয়ে তাদের চিকিৎসা করেন। শ্রীযুত মাগন গুণী আলাওল তার কবিতা শেষে মাগনের নাম উল্লেখ করেছেন কেন? কবি সৈয়দ আলাওল আরাকান রাজসভায় অমাত্য মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী রচনা শুরু করেন। তাই সেখানে মধ্যযুগীয় সাহিত্য রীতি অনুসারে তার প্রতি ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে কবিতা শেষে মাগন ঠাকুরের নাম উল্লেখ করেছেন। কন্যাদের ফেলিতে যথা কন্যাকে কোথায় ফেলা হলো? এখানে কন্যাটি হলো সিংহরাজ গজেন্দ্র প্রসেনের কন্যা।
এবং চিতোরাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী। রাজা রত্নসেন সমুদ্রের মধ্যে প্রাকৃতিক বিপর্যয় পরে সব হারান, তখন তিনি স্ত্রী পদ্মাবতীকে 4 সখীকে একটি মান্দাসে তুলে দিয়েছিলেন। মান্দাস প্রবল ঢেউয়ে ভাসে এবং ভাসতে ভাসতে তটভূমিতে আছড়ে পড়েছিল। অতি মনোহর দেশটিকে মনোহর বলা হয়েছে কেন? সমুদ্র সংহল দেশ বা নগরটি স্বর্গীয় এবং সমুদ্র সংকটে যে দেশ বা নগরটি স্বর্গীয় এবং অলৌকিক বৈচিত্র্যে ভরা। সেখানকার মানুষের কোনো দুঃখ বা দুর্দশা নেই, সকলেই সৎ ধর্মানুচরণ করে। তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যার বসবাসের জায়গাটি কেমন ছিল? সেখানে সমুদ্র তীরের নগরটি, যেখানে খুব শান্তিতে সবাই বাস করতো, কোনো দুঃখ কষ্ট সেখানে ছিল না। সেখানে সে শান্তিতে সমুদ্র কোনো পদ্মা থাকতো। সিন্ধু তীরের কবিতায় যে দেশটির কথা এখানে বলা হয়েছে, নগরটি, সেখানে কি নেই? সেখানে মানুষের কোনো দুঃখ কষ্ট কিছুই নেই। টঙ্গী শব্দের অর্থ কি? টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ। তাহাতে বিচিত্র। সিন্ধু তীরের কবিতায় 2 নারীকে কন্যা বলা হয়েছে। সেই 2টি নারী কে? 2 কন্যার একজন হলেন চিতোরাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী এবং আরেকজন হলেন সমুদ্ররাজের কন্যা পদ্মা। কে কোথায় চেতনা হারিয়েছেন? সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যাংশ অনুসারে রাজা রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী মান্দাসে শুয়ে ঢেউয়ে ভাসতে ভাসতে সমুদ্র তীরবর্তী এক স্থানে এসে চেতনা হারিয়েছেন। সিন্ধু তীরের কবিতায় কোন সময় বাংলা সাহিত্যের নিদর্শন? এটি কবি সৈয়দ আলাউল আনুমানিক 1645 সাল থেকে 1652 খ্রিস্টাব্দের মধ্যে পদ্মাবতী কাব্যটি রচনা করেন। পাঠ্য সিন্ধু তীরে কাব্যাংশটি পদ্মাবতী কাব্যগ্রন্থে অন্তর্গত। সুতরাং এটি 17 শতকের মধ্যযুগে বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল নিদর্শন। মোহিত পাইয়া সিন্ধু কেলেশ। সিন্ধু কেলেশ বলতে কি বোঝানো হয়েছে? সৈয়দ আলাউলের সিন্ধু তীরের কবিতা অনুসারে অচেতন পদ্মাবতীকে দেখে সমুদ্র কন্যা পদ্মার মনে হয়েছিল সমুদ্রের সাথে আক্রান্ত হয়ে নৌকাডুবি হওয়ার ফলে সামুদ্রিক পীড়া বা সিন্ধু কেলেশের ফলে তিনি জ্ঞান হারিয়েছেন। কন্যারে ফেলিতে যথা। কন্যার পরিচয় দাও। তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কিরূপ ছিল? 17 শতকের আরাকান রাজসভার কবি সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যের থেকে গৃহীত সিন্ধু তীরে নামক পদ্মাংশ থেকে কন্যার পরিচয় আলোচ্য অংশটি উদ্ধৃত। কাব্যের মুখ্য চরিত্র পদ্মাবতীকে এখানে কন্যা বলে সম্বোধন করা হয়েছে। পদ্মাবতী ছিলেন সিংহল রাজ দুহিতা। ইতিহাস লোকশ্রুতি অনুসারে এই পদ্মাবতী পরবর্তীকালে চিতোরের রাজা রত্নসেনের দ্বিতীয় স্ত্রী মর্যাদা লাভ করেন। সিন্ধু তীরে কবিতা অনুসারে পদ্মাবতী সমুদ্রের তীরে যেখানে পড়েছিলেন সেখানে একটি অনন্য সৌন্দর্যময়ী নগর অবস্থিত। সেখানে দুঃখ দুর্দশার লেশ মাত্র নেই। ন্যায়, সত্য, ধর্ম ও সদাচার সেখানে সর্বদাই বিরাজমান। সেই সমুদ্র তীরবর্তী স্থানে পর্বত সমীপে সমুদ্র আছে তার কন্যার বাসস্থান। সমুদ্র অধিপতি কন্যা পদ্মা স্থানটির বর্ণনা শিয়ে আর সেখানে এক উদ্যান রচনা করেন। নানা সৌন্দর্যময় ও সুগন্ধি ফুলে সে উদ্যান সুরভিত। সেই সব ফুলের সৌরভ মূল্যবান সুগন্ধির চেয়েও সুগন্ধময়। এইখানে মণিমাণিক্য খচিত প্রাসাদে রাজকন্যা বসবাস করতেন। সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যের ঐতিহাসিক ও সাহিত্যিক পরিপ্রেক্ষিত আলোচনা করো। এই কাব্যটি হিন্দি অবধি ভাষার কবি মালিক মোহাম্মদ জায়ুসী রচিত। পদুমাবত কাব্যের ভাবানুবাদ। আলাউল তার কাব্যকে অবলম্বন করে বাংলা ভাষার পর্যায়ে ত্রিপদী ছন্দে পদ্মাবতী কাব্য রচনা করেন। পদ্মাবতী মৌলিক কাব্য না হলেও আলাউলের লেখনীর গুণে মৌলিকত্ব লাভ করে। এর কাহিনী রাজপুত ইতিহাসের সঙ্গে জড়িত, তাই হিন্দু সমাজ ও জীবনের গল্প এতে প্রাধান্য লাভ করেছে। মোহাম্মদ জায়ুসী পদুমাবত রচনার প্রায় 100 বছর পর কবি আলাউল আরাকানে পদ্মাবতী রচনা করেন। আরাকানে মগরাজা থাদমিস্তার রাজত্বকালে সৈয়দ আলাউল নিজের প্রতিভার স্ফুরণ ঘটিয়েছিলেন। রাজা থাদমিস্তার মৃত্যুর পর তার একমাত্র
পুত্র এক কন্যা যুগ্মভাবে শাসন করতে চালাতে থাকেন। এই কন্যার প্রধান অমাত্য ছিলেন মাগন ঠাকুর, যার পৃষ্ঠপোষকতা মূলত পদ্মাবতী কাব্য রচিত হয়। সমুদ্র নিপতি সুতার নাম কি? সিন্ধু তীরের কবিতা অবলম্বনে সমুদ্র নিপতি সুতার চরিত্র আলোচনা করো। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মুসলমান কবিদের মধ্যে অন্যতম সমুদ্র নিপতি সুতার কবি সৈয়দ আলাওল। তার পদ্মাবতী কাব্য থেকে গৃহীত আমাদের পাঠ্য সিন্ধু তীরের কাব্যাংশে সমুদ্র নিপতি সুতা হলেন পদ্মা। নাম সমুদ্র নিপতি সুতা, চরিত্র আলাওলের পদ্মাবতী কাব্য থেকে সিন্ধু তীরের কবিতাটি গৃহীত হলেও এখানে কবি পদ্মাবতী অপেক্ষা সমুদ্র নিপতি কন্যা পদ্মার উপরই বেশি করে আলোকপাত করেছেন। কবি যে পদ্মার কথা বলেছেন তিনি গুণযুক্তা, সৌন্দর্য প্রিয়, কৌতূহলী, উদার, পরদুঃখে কাতর, শিবাপরায়ণা এবং এক কথায় সর্বগুণ সম্পন্ন নারী। সৌন্দর্য প্রিয় ও প্রকৃতিপ্রেমী সমুদ্রের মাঝে মনোহর দ্বীপ দেখে সেখানে তিনি সুন্দর উদ্যান ও রত্নখচিত প্রাসাদ গড়ে তোলেন এবং সেখানে তিনি সর্বদা থাকতেন। এর থেকে তার সৌন্দর্যের প্রিয়তা, তার এই সমুদ্রের মাঝে মনোহর দ্বীপ দেখে সৌন্দর্য প্রিয় প্রকৃতিপ্রেমী সমুদ্রের মাঝে মনোহর দ্বীপ দেখে সেখানে তিনি সুন্দর উদ্যান ও রত্নখচিত প্রাসাদ গড়ে তোলেন এবং সেখানে তিনি সর্বদা থাকতেন। এর থেকে তার সৌন্দর্য প্রিয়তা প্রকৃতিপ্রেমের পরিচয় পাওয়া যায়। কৌতূহলী সদা হাস্যময়ী পদ্মা উদ্যানে ভ্রমণকালে সমুদ্র তীরে ভেলা দিয়ে কৌতূহলী হয়ে পড়েন। সমুদ্র তীরে ভেলা দেখে কৌতূহলী হয়ে পড়েন। এই কৌতূহলে বশবর্তী হয়ে তিনি সেখানে গিয়ে পদ্মাবতী সহ 5 কন্যাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। সেবাপরায়ণ শুধু উদ্ধার নয়, তিনি তার সেবাপরায়ণতার গুণের দ্বারা তাদের যথাসাধ্য সেবা শুশ্রূষার ব্যবস্থা করেন। উদারমনা পরোপকারী পদ্মা সেই পঞ্চকন্যা চৈতন্য ফিরিয়ে আনেন এবং তাদের যথাযথ সেবা শুশ্রূষা করে তাদের চৈতন্য ফিরিয়ে এনে পরোপকারের নিদর্শন দেন। তথা কন্যা থাকে সর্বক্ষণ। কোন কন্যা কথা বলা হয়েছে? কন্যা কোথায় এবং কেন সর্বক্ষণ থাকে? সমুদ্র তীরের নিকটে একটি সুন্দর নগরী আছে এবং সেই নগরীটা এতই মনোরম যে সেখানে কোনো দুঃখ কষ্ট, কোনো দেশ কেলেশ নেই, শুধু সর্বদা সেখানে শান্তি বিরাজমান। সেই শান্তির মাঝে যেন স্বর্গীয় উদ্যানের মতন সেই সুন্দর স্থানে সমুদ্র কন্যা পদ্মা থাকতেন। সেখানে সর্বদা রত্নখচিত প্রাসাদে তিনি থাকতেন এবং তার পাশে সুন্দর উদ্যান রচনা করেছিলেন সখীদের নিয়ে। তিনি সেখানে সর্বদা ঘুরে বেড়াতেন, সকালে প্রাতঃভ্রমণে সেখানে বেড়াতেন এবং তিনি সেখানে সর্বদা থাকতেন। তার সমুদ্রকন্যা পদ্মা কোথায় থাকতেন? সমুদ্রকন্যা পদ্মা সমুদ্রের তীরবর্তী নগরীতে, খুব সুন্দর একটি নগরী, সেখানে কোনো দুঃখ কষ্ট নেই, সেখানে খুব শান্তি এবং সুখে সমৃদ্ধ নগরী, সেখানে সর্বদা থাকতেন। আর উদ্যানটি সে কোথায় রচিত করেছিল পদ্মা? উদ্যানটি সমুদ্র তীরবর্তী নগরীর পাশে উদ্যানটি রচনা করেছিল এবং সমুদ্র তীরবর্তী নগরীতে পদ্মা যে প্রাসাদ রচনা করছিল, কেমন প্রাসাদ? সেটা রত্নখচিত প্রাসাদ। পদ্মা সখীদের সাথে ভ্রমণ করতে কোথায় যেতেন? তিনি সখীদের সাথে নগরের পাশে যে উদ্যান ছিল সেখানে প্রাতঃভ্রমণে যেতেন। প্রাতঃভ্রমণে বেড়ানোর সময় পদ্মা কি দেখে তিনি সেখানে ছুটে গেলেন। সমুদ্র তীরে তিনি দেখলেন যে একটি ভেলা দেখলেন, দেখে সেখানে ছুটে গেলেন। ভেলায় কাদেরকে উদ্ধার করলেন? সমুদ্রকন্যা পদ্মা তিনি পঞ্চকন্যাকে উদ্ধার করলেন। ভেলায় যে পঞ্চকন্যা ছিল তারা কে কে ছিল? তারা একজন হলেন পদ্মাবতী এবং তার 4 জন সখী। পদ্মাবতীকে দেখে সমুদ্রকন্যা পদ্মা কি মনে করেন যে কোনো স্বর্গভ্রষ্ট কোনো অপ্সরা, সেই হয়তো দেবরাজ ইন্দ্রের অভিশাপে মরতে এসছে, অভিশাপগ্রস্ত হয়ে, অথবা প্রবল সামুদ্রিক ঝড়েতে এই ভেলায় এরকমভাবে তারা ভেলায় ভেসে গেছে এবং তারা অজ্ঞান হয়ে বা সংজ্ঞাহীন হয়ে গেছে।
সমুদ্র কন্যা পদ্মাবতীদেরকে কিভাবে সেবা শুশ্রূষা করলেন? তিনি মহা ঔষধি এবং তন্ত্রমন্ত্র দিয়ে তাদেরকে সেবা শুশ্রূষা করে তাদের জ্ঞান ফিরিয়ে আনলেন। এখানে কবি কিভাবে সমুদ্রকন্যা পদ্মার বর্ণনা করেছেন এবং তার গুণে মুগ্ধ হয়েছেন। সমুদ্রকন্যা পদ্মা তিনি একটি সুন্দর স্থানে থাকতেন, সমুদ্র তীরে একটি সুন্দর প্রাসাদে নগরীতে রত্নখচিত নগরী, এবং তার মন খুবই উদার মনের মানুষ ছিলেন। সেই সমুদ্রকন্যা পদ্মা এতই উদার মনা এবং প্রকৃতি প্রেমী যে সে প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসত, এবং তাই জন্য সে নগরীর পাশে সুন্দর একটি উদ্যান, মনোরম উদ্যান যা স্বর্গের নন্দনকাননের মতোই সুন্দর, সেখানে সেই উদ্যান রচনা করেছিলেন এবং তিনি সেই সুন্দর স্থানে থাকতেন এবং তার প্রকৃতিপ্রেমের পরিচয় এখানে পাওয়া যায় এবং তার উদার মনে যে পরিচয় পাওয়া যায়, কারণ পঞ্চকন্যাকে দেখে তার মনে এতটাই উদার মনের প্রভাব যে তিনি সেই পঞ্চকন্যার জ্ঞান ফিরিয়ে আনেন এবং তাদেরকে সেবা শুশ্রূষা করেন। তাদেরকে সেখান থেকে নিয়ে তাদেরকে সুন্দরভাবে তাদেরকে সেবা শুশ্রূষা করে তাদের জ্ঞান ফিরিয়ে আনেন তন্ত্রমন্ত্র ও মহা ঔষধি দ্বারা। এখানে তাহলে শেষ করছি।